চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে না। বা আবার রাজত্ব পাইছে ওই সাংবাদিকরা এবং ওই ব্যবসায়ীরা একসঙ্গে হয়েছে, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। যারা হাসিনাকে আজীবন রাখতে চেয়েছে, অসম্ভবকে সম্ভব করে রাখতে চেয়েছে, তারা এই সরকারের পক্ষের লোক। আমাদের স্বাস্থ্য করার মতো ব্যবস্থা করতে হবে। স্বাধীন সংবাদ তো চাই, কিন্তু অপসাংবাদিকতা আমরা চাই না। কেউ যদি বাংলাদেশে বসে বিদেশে বৃষ্টি হলে ছাতা ধরে, সেগুলি যদি পত্রিকা হয়, তাকে আমরা কি করব? ভারতে বৃষ্টি হলে ওনারা বাংলাদেশ থেকে ছাতা ধরেন, কি সুন্দর। আর আমাদেরকে বলেন সালাম করতে। আরে ভাই, আপনারা বলেন আজকে যে ভারত নিয়ে কথা বলছি, আপনারা যখন 71 সালে যখন দেশ স্বাধীন হয়, আপনার তো মনে পড়বে না, 71-এর স্বাধীনতার পরে নিয়ে যে স্যারেন্ডার করেছিল কার কাছে? অরোরার কাছে। কেন? আমাদের ওসমানী সাহেব কোথায় ছিলেন? ওসমানী সাহেবকে ওই স্যারেন্ডার করার যে অনুষ্ঠানটা, সেখানে তাকে আসতে দেওয়া হয় নাই। এখন ভারতেরা বলে কি জানেন? রাহুল গান্ধী নিজে বলেছে, আমি শুনেছি এখন থেকে আর কয়েক বছর আগে, এখনও বলে যে বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়েছে। আমরা বলি এই দেশকে আমরা স্বাধীন করেছি। আমরা বলতে চাই তোমরা পাকিস্তানকে ভাগ করার জন্য যুদ্ধ করেছিলে, সেটাও তোমাদের স্বার্থে, আমাদের স্বার্থে নয়। এখন আবারও চোখ তুলেছে বাংলাদেশের দিকে। আমরা শুনতে পাচ্ছি ইতিমধ্যেই একটা রাষ্ট্র ঘোষণা হয়ে গেছে। ভিতরে ইন্ডিয়ান পত্রপত্রিকা ওদের কাগজে কলমে দেখা যাচ্ছে হিন্দু দেশ বলে দুটি দেশ তারা অলরেডি চিন্তা ভাবনা করে ফেলেছে। ইতিমধ্যেই ভারতীয় উচ্চ পর্যায়ের জায়গায় তারা বাংলাদেশকে আক্রমণ করলে কি হতে পারে, দেশের অভ্যন্তরে, দেশের বাইরে, বাংলাদেশে আন্তর্জাতিক কী হতে পারে, তারা ইতিমধ্যে এটা নিয়ে গবেষণা শুরু করেছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যান, দেখেন যারা, তার দেখবেন এটার মধ্যে এটা পরিষ্কার পাবেন। প্রিয় ভাইরা, এই বাংলাদেশের লোক সংখ্যা কম, দেশ ছোট, লোক কম না, দেশ ছোট, অনেকে বলে গরিব দেশ, আমি বলি আমার বাংলাদেশটা একটা উদার দেশ, অনেক উন্নত মানের শক্তিশালী মানের একটি দেশ। যারা এই দেশের দিকে লোলুপদৃষ্টিকে তারা তাকাচ্ছেন, অর্থাৎ রিক্সার বউ সকলের ভাবি, বাংলাদেশ একটা গরিব দেশ, সুতরাং ছোট দেশ, সুতরাং এটাকে যেভাবে খুঁজে নেওয়া যায়। আর ওই একটা কি জানি একটা মলম বেঁচে একটা লোক আছে লাফাই গিয়ে, যাই হোক, সেই লোকটা বলে এই তো চট্টগ্রামটা নিয়ে নিলে তো আমাদের, চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে না। বা আবার রাজত্ব পাইছে, চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায়। ভাই, একটা কথা মনে রাখতে হবে, আমাদের সোলজার কম, তাই না? এটা আমাদের প্রতিবেশী দেশ ভাবে। আমি তাদেরকে ভাবতে বলবো যে আপনারা 71 সালের মুক্তিযুদ্ধ দেখেন, বিনা ট্রেনিংয়ে কিন্তু আমরা যুদ্ধ করেছি। আপনারা এই 24 সালের হাসিনার পতন দেখেন, বিনা অস্ত্রে আমাদের সন্তানেরা আমরা যুদ্ধ করেছি। বাংলাদেশের 20 কোটি লোক কিন্তু সোলজার, এই কথা আপনাদের মনে রাখতে হবে। যদি বাংলাদেশ আপনাদের দখল করতে হয়, 20 কোটি লোকের রক্তের উপরে পাড়া দিয়ে আপনাদেরকে এই দেশ দখল করতে হবে। যারা তথাকথিত ইসকন নিয়ে কথা বলছেন, তাদেরকে বলবো যে ইসকন কিন্তু বহু আগে থেকে প্রিপারেশন নিচ্ছে, এটা ঠিক, কিন্তু বাংলাদেশ সকল হিন্দুরা কিন্তু ইসকনের সদস্য নয়। এবং ইসকনের সদস্যদের পরীক্ষা করে দেখবেন, এরা সব বাংলাদেশি নাগরিক নয়, অনেক আছে। আপনি যান, আমি আজকেই বলছি, আপনার সাংবাদিক বাড়ি যান, এই যে আমাদের কোথায় র্যাকিং স্ট্রিট, গরিবাগ যান, ওখানে যে মন্দির আছে, ওখানে গিয়ে দেখবেন ওদের যে চিফ যে আছে, যে উনি বাংলাদেশি নন, ডেপুটি চিফ উনিও বাংলাদেশি নন, আরও যারা আছে এরা অনেকেই বাংলাদেশি নন। সুতরাং আমি দেখেছি বাংলাদেশি, আমি তো ইসকন আমি শুনি নাই, এই প্রথম শুনলাম, মানে বহুদিন পর। কিন্তু এদের একটা অসৎ উদ্দেশ্য আছে, বাংলাদেশে একটা সাম্প্রতিক গণ্ডগোল লাগানোর জন্য, যাতে করে আবার এর মধ্যে ইন্ধন জোগাচ্ছে কে? এই যে আমাদের এখান থেকে পালিয়ে গেছে কি নাম, পলাতক শেখ হাসিনা ওয়াজিদ, খুনি হাসিনা, পলাতক খুনি হাসিনা, তিনি কি ওখান থেকে কলকাঠি নাড়ছেন। সারা বিশ্বের কেউ যখন তাকে হাসিনাকে জায়গা দেয় না, আজকে ভারত হাসিনাকে কেন লালন করছে, কোন অধিকারে, কীভাবে লালন করছে? 2 আগস্ট যেই ব্যবসায়ীরা মিটিং করেছিল,
কেউ 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 বলেছিল আমি তোমাকে চাই, সকল সময় চাই, বিপদেও চাই, আপদেও চাই, আবার অসম্ভবেও তোমাকে আমি চাই। এটা বলেছিল একজন ব্যবসায়ী। আরেকজন বলছিল আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো, মৃত্যুর পরেও থাকবো। এই সমস্ত ব্যবসায়ীদের হাতে এই দেশটা তো নিরাপদ নয়। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো, আপনি দয়া করে যারা ক্ষুদ্র সুন্দর সুন্দর ভালো ব্যবসায়ী আছে, যাদের বদনাম নাই, ব্যাংকের টাকা লুট করার মতো বদনাম যাদের নাই, তাদেরকে দিয়ে ডাকেন, তাদেরকে মাল ইম্পোর্ট করতে বলেন, তাদেরকে ব্যবসায়িক সুবিধা দেন, নইলে কিন্তু এই সমস্ত ব্যবসায়ীরা আপনাকে ফাঁদে ফেলে দেবে। কিছু কিছু সিন্ডিকেট ছিল, খেয়াল আছে আপনাদের? সিন্ডিকেট, এই সিন্ডিকেট কিন্তু এই সরকারকে বিপদে ফেলে দেবে। তারা যথাসময়ে কোনো মালামাল ইম্পোর্ট করবে না, দোহাই দেবে যে ডলার নাই, এটা নাই, সেটা নাই। আর ভাই আমরা তো ব্যবসা করেই খাই নাকি, আমরা তো চুরি করি না, ব্যাংকে টাকা লুট করি না। তো এখন এরা কিন্তু বিপদে ফেলে দেবে। ওই সমস্ত ব্যবসায়ীরা আজকে দেখলাম ওই ব্যবসাদের নিয়ে ওই সাংবাদিকরা এবং ওই ব্যবসায়ীরা একসঙ্গে হয়েছে। এটা কিন্তু ভালো লক্ষণ নয়, এটা ভালো লক্ষণ নয়। দুটি তিনটি সংবাদপত্রের, উনি আবার একটা সংবাদপত্রের মালিক, যাদের কথা বলতেছে, উনি সংবাদপত্রের মালিক, চ্যানেলের মালিক। তো ওনারা এখন পর্যন্ত এত লম্বা কথা বলার সাহস কী করে পায়? যারা হাসিনাকে আজীবন রাখতে চেয়েছে, অসম্ভবকে সম্ভব করে রাখতে চেয়েছে, তারা এই সরকারের পক্ষের লোক, তারা বিএনপির পক্ষের লোক, তারা দেশের মানুষের পক্ষের লোক? কখনোই নয়। সুতরাং ওদেরকে আমাদের শায়েস্ত করার মতো ব্যবস্থা করতে হবে, এই সরকারকে করতে হবে। যদি এই সরকার না করে, এরা কিন্তু গণবিরোধীতে পড়ে যাবে যে কোনো সময়। দেখেন না, এই যে গেলে, এই যে কালকে জানি কোর্টে গিয়ে মারি খেললো একটা, কি নাম, মুন্নিশা না, আরে নূর, আর একটা কি নূর, আসার জন্য নূর। তো এরকম কিন্তু খেয়ে যেতে পারে। আমি বলছি না যে কেউ মারবে, কিন্তু গণরোষ বলে একটা কথা আছে, এই গণরোষ থেকে কিন্তু কেউ আপনারা বাঁচতে পারবেন না। সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে আপনারা এই সরকারকে অস্থিতিশীল করবেন, এটা হতে দেওয়া যাবে না।